ঘুঘুর কথা শুনে মনে পড়লো হাঁসের কথা। সামনেই একটা পুজো আসছে আমাদের, সরস্বতী পুজো। এই সরস্বতীরও একটা বাহন আছে, কি গো? হাঁস। আচ্ছা বলতে পারো, এত কিছু থাকতে সরস্বতীর বাহন হাঁস হতে গেল? ব্যাপার আছে জানো? এত কিছু থাকতে সরস্বতীর বাহন হাঁস কেন? বলছে সরস্বতীর বাহন শুধু হাঁস নয়, সরস্বতীর বাহন হচ্ছে রাজহাঁস। রাজহাঁস কি করে? প্রবাদ আছে যে রাজহাঁসকে যদি জলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, জল আর দুধ একত্রে মিশিয়ে দেওয়া হয়, তাহলে ওই রাজহাঁস কেবল দুগ্ধটুকু পান করে আর আর জলটুকু, জলীয়টুকু ফেলে রেখে দেয়, সেটা পান করে না। সরস্বতী হচ্ছে জ্ঞানের প্রতীক, আর ওই রাজহাঁসটি হচ্ছে যে জ্ঞানের উপাসনা করে তার প্রতীক। মানে আমি আপনি যারা বিদ্যার উপাসনা করে, যারা পড়াশোনা করে, জ্ঞানের উপাসনা করে, ওই তার প্রতীক হচ্ছে ওই হাঁস। কেন? বলছে হাঁস যেমন শুধু দুধটুকুকে পান করে, জলটুকুকে ফেলে দেয়, তেমনি জ্ঞান সেই জ্ঞানই তুমি নাও যেই জ্ঞান ভালো, যেই জ্ঞানে ভালো। পারমাণবিক বোমা বিজ্ঞানীরা আবিষ্কার করলেন, সেই পারমাণবিক বোমা দিয়ে দেশের ক্ষতিও করা যায়, আবার দেশের রক্ষাও করা যায়। তুমি ভালোটা নেবে না তুমি খারাপটা নেবে, সেইটা বোঝানোর জন্যই সরস্বতী স্বয়ং তার বাহন করলেন হাঁস, যাতে ভালো জ্ঞানটা তুমি নাও, ভালো বস্তুটা তুমি নাও। আর এই সরস্বতী পুজোর দিন আমাদের দেশে আচার ছিল, এখনো আপনাদের দেশে আসে কিনা জানি না, সকালে বেলায় উঠে হলুদ গায়ে মাখতে হতো। মাকে একটা ধন্বন্তরী ওষুধ আমি বলে যাচ্ছি, এই সরস্বতী পুজোর দিন এই কাজটা করবেন। সরস্বতী পুজোর দিন একদম প্রভাত কালে উঠে গায়ে হলুদ মাখবেন। নিম পাতা হলুদ দিয়ে মাখলে সারাটা বছর আপনার গায়ে কোনো চর্ম রোগ হবে না। এই কাজটা যদি করতে পারেন, মোক্ষম ঔষধি। আগেকার যুগের আমাদের ঋষিমণিরা তারা একজন পণ্ডিত দিগ্গজ ছিলেন। এই যে বসন্তের প্রবেশ হচ্ছে, ধীরে ধীরে বসন্ত রোগ, মানে যাকে আমরা বলি পক্স, গুটি বসন্ত, এই সময় বেশি বেশি করে সজনের ডাঁটা খেতে হয়। সজনের ডাঁটা খেলেও এই পক্স হয় না। আর তাই বসন্তের শুরুতেই আগে ওই নিম পাতা আর হলুদ যদি ভালো করে মাখেন, শুধু মাঝে মধ্যেই মাখতে হবে, তাহলে আপনার চর্মরোগ কোনোদিন হবে না। সনাতন ধর্ম শুধু ধর্ম নয়, ধর্মের পাশাপাশি বিজ্ঞান। এটা কজন ভাবে? তাই বলছে শোন, কি জানি সজনী রজনী থোর, ঘন ঘন ঘোষত ঘোর, আর গত যামিনী জিত দামিনী কামিনী কুল লাজে। গত যামিনী তো যামিনী কামিনী কুল লাজে। গত যামিনী জিত দামিনী, দামিনী মানে বিদ্যুৎ। গত যামিনী কালকে রাত সখী, সখী গত নিশিখী, এতই ছোট কত নিশিখী এতই ছোট, নিশি এই তো এলো। এই তো গেল সখী গত নিশিখী, এতই ছোট, নিশি এই যেন এই যে গেল, কত নিশিখী এতই ছোট, নিশি এই তো এলো। এই তো গেল বিদ্যুতের গতি জয় করে, এই যে হয়েছে গেল বিদ্যুতের গতি জয় করে, এই যে এলো এই যে গেল গত যামিনী কি এতই ছোট, কামিনী কুল। শোন, নিশি ছোট হয়েছে না নিশি বড় হয়েছে তো দেখার দরকার নেই।
এখন চ আগে জাগাই। হ্যাঁ, যে জাগাবো তো বটে, কিন্তু একটু গবাক্ষে নয়ন দেবো না, একটু দেখবো না কেমন ভাবে ঘুমিয়ে আছে, দেখবি? ললিতা, তাহলে তুই আগে দেখ। ললিতা গবাক্ষে নয়ন দিয়েছে। গবাক্ষ মানে জানলা, কুঞ্জের জানলায় নয়ন দিয়ে দেখছে। কি দেখছে? গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে, মনি যুদ্ধ বেনি ফণি বিরাজে রে। গলিত ললিত বসন সাজে, আহারে আহারে রে, আহারে রে, আহারে কিবা গলিত ললিত বসন সাজে, মণি যুত বেনি ফণি বিরাজে রে। বেনি ফণি হয়ে লুকায়ে আছে, লুকায়ে আছে, বেনি ফণি হয়ে লুকায়ে বেনি ফণি হয়ে লুকায়ে আছে, আমার রাধা রানীর বক্ষ মাঝে বেনি ফণি হয়ে লুকায়ে আছে, আমার রাধা রানীর বক্ষ মাঝে বেনি ফণি হয়ে লুকায়ে আছে। ললিতা নয়ন দিয়ে দেখলেন কি? কি দেখলেন? দেখলেন রাধা শ্যাম সুন্দর এমন ভাবে ঘুমিয়ে আছে, দেখে মনে হচ্ছে গলিত ললিত বসন সাজে, বসনগুলো যেন গলে গলে পড়ে যাচ্ছে। হ্যাঁ? আর মণিযুথ বেনি ফণি বিরাজে, ফণি বিরাজে, কোথায়? উঁচু কোরক রুচু চৌরক রুচু জৌরক মাঝে রাধারানীর বেনিটা নিজের বক্ষ মাঝে ভয়ে যেন লুকিয়ে আছে। আর বেনিটাকে দেখে মনে হচ্ছে শুধু বেনি নয়, ওটা একটা মণিযুত ফণি। ফণি মানে সর্প। দেখে মনে হচ্ছে একটা সাপ, যার মাথার উপরে মণি দেওয়া, তার মাথার উপরে মণি। এখন কথা হচ্ছে তাহলে রাধারানীর বেনিটা না হয় ফণি বুঝলাম, কিন্তু মণি কোথা থেকে? এখনকার দিনে মা বেনুনি করে ওই বেনুনিটা যাতে খুলে না যায় তার জন্য মাথায় কি দেওয়া হয়? ক্লিপ বা প্লাস্টিকের গার্ডার টাডার, তাই না? তখনকার দিনে তো এসব ছিল না। তখন কি দিত মা? তোমরা কি কাটা, তখনকার দিনে কাটা দিয়ে রাখতো। তা রাধারানী তো যেমন তেমন মেয়ে নয়, তিনি তো রাজার মেয়ে। রাধারানী যে কাটাটা খোপায় গুছতেন, বেনুনিতে গুছতেন, রাধারানীর পিতা সেই কাটার উপরে একটা মণি বসিয়ে দিয়েছে। রাজার মেয়ে যেমন তেমন কাটাটা গুছবে না। এই মণি যেহেতু ওই মণি বাঁধানো যে কাটাটা সেটা বেনুনিতে রয়েছে, দেখে মনে হচ্ছে সাপের মাথায় যেন মণি। বেনুনিটা সাপ আর তার মাথায় মণি। হরি হরি বল। আর শ্যামনগরের মাথায় ময়ূরের পালকটা দেখে মনে হচ্ছে যেন ময়ূর পালক, ময়ূর। হ্যাঁ, আর ফণি ওই সর্পকে গিলবে বলে রাধারানীর বক্ষ মাঝে বেনুনি লুকিয়ে আছে। ললিতা দেখে আসার পর যখন এই কথা বলেছে, বিশাখা বলছে দাদা আমিও একটু দেখবো। তুই দেখবি? আচ্ছা তুইও দেখ। এবার বিশাখা গিয়ে নয়ন দিচ্ছে। তরিত জড়িত জলদবাতি, তরিত জড়িত জলদবাতি, আর দুহে সুখে সুতি রহল তীরে। আরি তরিত জড়িত জলদবাতি, দুহে সুখে সুতি রহল তীরে।
দেখলাম মেঘে বিজুরি জরা জরি দেখবি জুড়ি জড়া জড়ি ওই কুঞ্জ মন্দির আলো করি দেখলাম মেঘে বিজুরি জরা জরি ওই কুঞ্জ মাঝে জড়া জড়ে মেঘবি জড়া জড়ে বিশাখা বলছে আমি দেখলাম জানিস কি দেখলি দেখলাম মেঘ আর বিজুরির জড়াজড়ি আচ্ছা মেঘ আর বিজুরি বলছে হ্যাঁ বলছে, "হেই, মেঘ যদি থাকে আর বিজুরিও যদি থাকে তাহলে তো বৃষ্টি হবে বলছে হচ্ছে তো যিনি ভাদড রসবাদড পরমাদর সে যে যিনি ভাদর রসবাদড পরমাদর সে দেখলাম রসের বাদল নেমেছে গো রসের বাদল নেমেছে গো ভাদরেরই বাদলের মতন রসের বাদল নেমেছে গো গো ভাদরেরই বাদরের মতো দেখো রসের বাদল নেমেছে গো ভাদরের বাদল ভাদ্র মাসে কেমন বৃষ্টি হয় গো? হ্যাঁ? আমাদের দেশে যাকে বলে আওলা মেঘে বৃষ্টি ছাগল পুষিস না? ছাগল নিয়ে বড় এক্সপেরিয়েন্স আওলা মেঘের বৃষ্টি মানে বাতকুল্লা বাজারে বৃষ্টি হলো তো এখানে হচ্ছে না আবার এখানে বৃষ্টি হয় তো ওই বারাসাতে বৃষ্টি হয় হ্যাঁ তো বলছি শোন ওই বাদরের মতো বৃষ্টি হচ্ছে বলি কেউ ভিজলো না রে কেউ ভিজলো না রে কেউ ভিজলো না রে ওই বাদরের মতো কেউ ভিজলো না রে বাদরের ওই বাদের মতো কেউ ভিজলো না রে বাদরের মতো তাহলে ভিজলো কারা ভিজলো কে বলে রসকি যারা ভিজলো যারা রসিক যারা বাদরের মতো ভিজলো কে বলে রসকি যারা বাদরের মতো কেউ ভিজলো না রে শোন ভাদরের মতো ভিজলো কেবল যারা রসিক যারা গুরুচরণ আশ্রয় করেছিল তারাই কেবল মাত্র ভিজেছে এবার চিত্রা বলছে দাঁড়া আমি একটু গবাক্ষে নয়ন দিয়ে দেখি কেমন আছে চিত্রা নয়ন দিয়ে দেখছে বড় জলজ নয়নী বড় জল নয়নী আরে ঘুমল বিমল কমল বয়ানী রে আর বড় জল নয়নী ঘুমল বিমল কমল বয়ানী রে আর কৃতলালিশ ভুজবালিশ কৃতলালিশ ভুজবালিশ আলিশ নাইতে যে আলিশ নাহি যে ও গো আলিশ নাহি যে কি দেখছেন সখীরা জিজ্ঞাসা করছে হ্যাঁ রে
দেখলাম শ্যাম নিজের ভুজ বালিশ পেতে দিয়েছে, শ্যাম নিজেদের ভুজ বালিশ পেতে দিয়েছে। এই ললিতা, এই বিশাখা, চিত্রা বলছে আমি দেখলাম যে নিজের ভুজটাকে কৃষ্ণ বালিশ করে দিয়েছে। তোরা কালকে বালিশ দিস? হ্যাঁ, বালিশ দিসনি? তাহলে শ্যামনগর ভুজো বালিশ পেতে দিয়েছে কেন? ললিতা বলছে আমার দেখে কি মনে হয় জানিস? কি মনে হয়? ওই যে বালিশ, বালিশই আপনা হতে সরে গিয়েছে, বালিশ হরি হরি হতে সরে গিয়েছে, বালিশ আপনা হতে সরে গিয়েছে। কেন 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 কেন? ওই সুখ দিতে পারে পারবে না বলে বালিশে আপনা হতে সরে গিয়েছে। ওকে সুখ দিতে পারবে না বলে বালিশ আপনা হতে সরে গিয়েছে। ওই অরসজ্ঞ তুলার বালিশ ও কি আমার রাজধানীকে সুখ দিতে পারে? এই পৃথিবীতে সব থেকে সুখের জায়গা ভালোবাসার মানুষের বক্ষমান। ভালোবাসার মানুষ যদি দৃঢ় আলিঙ্গনে নিজের ভুজটাকে বালিশ করে পেতে দেয়। ভালোবাসার কথা শুনতে গেলে মা আগে ভালোবাসা করতে হবে, না হলে বোঝা যাবে না। রাধারানী যেমন করে তাকে ভালোবেসেছে তেমন করে যদি ভালো না বাসে, ভালোবাসার কথা তো ভালো লাগবে। সে বলছে শোন, না করে তার ভুজটাকে ওই জন্য বালিশ করে দিয়েছে আর তোলারে বালিশ সরে গেছে। এই যে অনুভব বাবা, এটা ভালোবাসার অনুভব। সখীদের তো কেউ বলে দেয়নি, বলে দিয়েছে কেউ? এই যে ভালোবাসলে পরে যেমন করে রাধারানী ভালোবাসে সখীরা তেমন করে গোবিন্দকে ভালোবাসে, তাই তাদের অনুভব। বলছে না করে ভুজো বালিশ পেতে দিয়েছে। এবার ইন্দুরেখা বলছে হ্যাঁ রে, কাল নিশিতে কি মদন আসে না, কামদেব আসে না? এসছিল তো, ওই দেখ কি হয়েছে, কি হয়েছে। তু টলো নিয়ে ফুলো ধনু গুলো লোকে ফুল ধনবে জল দিয়ে ফুল ধন আরে বিয়ের তিরানে ভেলো ট্রেন শোনো, টুটাল দিয়ে ফুল ধন ফুল ধন রে। এবারে সমর মাঝে পরল লাজে রতিপতি ভয়ে ভাজে। এবারে সমর মাঝে করাল লাজে রতিপতি ভয় ভাজে। মদন এসেছিল টুটলকিয়ে ফুল ধনু গুনো। মদন যখন এসেছিল, মদনের যে ফুল ধনু বারবার সে রাসস্থলিতে নিক্ষেপ করেছিল, কিন্তু যতবার ওই ধনুকে নিক্ষেপ করে ততবার পুষ্পের মালা হয়ে গোবিন্দ গলায় গিয়ে পড়ে। ওই বাণ নিক্ষেপ করতে করতে যে তৃণ, মানে যেখানে বাণ রাখে পিছনে দেখেছো না, ওইটা দেখে শূন্য হয়ে গেছে, আর বাণ নেই, খালি হয়ে গেছে। এইবার মদনে ভয় পেয়ে আমি বৃন্দাবনে আর আসবো না, বৃন্দাবনে আর আসবো না, বৃন্দাবনে আর আসবো না। মদন বৃন্দাবনে আসবো না। এই বৃন্দাবনের গুল্ম লতা পাতা হয়ে জন্মাবার জন্য কোটি কোটি সাধু গুরু বৈষ্ণবে তারা সাধনা করছে। আর তুমি বৃন্দাবনে এসে বলছো বৃন্দাবনে আসবে না? বলে বৃন্দাবনে আসবো, তবে ওই স্বভাব নিয়ে আর আসবো না। বলি স্বভাব নিয়ে আর আসবো না, ওই স্বভাব নিয়ে আর আসবো না। স্বভাব নিয়ে আর আসবো না। আসবো গোপী অনুগত হয়ে স্বভাব নিয়ে আর আসবো না। বলি গোপী অনুগত হয়ে ওই স্বভাব নিয়ে আর আসবো না। অনুগত হয়ে স্বভাব নিয়ে আর আসবো না। গোপী অনুগত হয়ে আসবো, পরের জন্মে যেদিন আসবো গোপীর অনুগত, গোপী ভাবে কান্তি অঙ্গে ধারণে করে আসবো সেদিন। এই স্বভাব, সেই স্বভাব ব্রজের বাইরে রেখে আস, গোপী অনুগত হয়ে আসতে হবে। তাই এবার ধীরে ধীরে শ্যাম সুন্দর সখীগণ বলছে দেখ আর গগনে বেলা নাই, এবারে রাই কানুকে জাগাই। এই শুন,
এই সারি তোমরা একবার ডাকো। এবার সারি সুখ দুজন জাগাচ্ছে যখন কেমন ভাবে, রাই জাগো বলে সুখ সারি বলে। রাই জাগো বলে সুখ সারি বলে। রাই জাগোড়াই জাগো বলে সুখ সারি বলে। কত